সাংবাদিক তার যে কোনো মাধ্যমে একটু ভুল করতেই পারে, দেখতে হবে যে এটি কি তার পেশাদারিত্বের ভুল নাকি সে উদ্দেশ্যমূলকভাবে সরকারের বিরুদ্ধে চক্রান্তের সঙ্গে আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনার পর এবার রাজশাহীতেও পূর্ব ঘোষণা ছাড়াই সব রুটে বাস চলাচল বন্ধ। আগামীকাল বিএনপির সমাবেশকে ঘিরেই দাবি দলীয় নেতাদের। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। 6 মাসেই শেষ হতে পারে পদ্মা সেতুর স্ল্যাব ও রেলিং নির্মাণ। সার্বিক কাজের প্রায় 90% শেষ। নদী শাসনও এগিয়ে চলছে পুরোদমে। রাজধানীর মতো মশার দখলে চট্টগ্রাম নগরীও। দিনে রাতে রেহাই নেই অতিষ্ঠ নগরবাসীর। মশক নিধনে ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দিহান খোদ মেয়র। এবং মা ইলিশ রক্ষায় 6 অভয়াশ্রমে আজ থেকে 2 মাস সব মাছ ধরায় নিষেধাজ্ঞা। বিভিন্ন পয়েন্টে রাত থেকেই টহল জোরদার। অমান্য করে জাল ফেলায় আটক 4। দুর্নীতির কারণে সত্যিকার ক্ষতিগ্রস্তরা যাতে বিমা সুবিধা থেকে বঞ্চিত না হন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিমার সুফল নিয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে দেশ এখনও পিছিয়েই রয়েছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় দেশে স্বাস্থ্য বিমা আরও ব্যাপকভাবে চালু করা উচিত বলেও জানান শেখ হাসিনা। মুজিববর্ষের অঙ্গীকার বিমা হোক সবার প্রতিপাদ্যে সোমবার দেশে দ্বিতীয়বারের মতো উদযাপন হচ্ছে জাতীয় বিমা দিবস। সোমবার সকালে দিবসটি উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের বিমা সুবিধার আওতায় আনতে সরকার এবছর থেকে পাইলট ভিত্তিতে বঙ্গবন্ধু শিক্ষা বিমা চালু করেছে। প্রাথমিকভাবে 50,000 শিক্ষার্থী বিমা সুবিধা পাবেন। 4 জন শিক্ষার্থীর হাতে বঙ্গবন্ধু শিক্ষা বিমার এই সনদ তুলে দেন অর্থমন্ত্রী। বিমা খাতে বিশেষ অবদানের সম্মাননাও তুলে দেয়া হয় 4 কৃতিজনকে। প্রধানমন্ত্রী বলেন, বিমার ওপর মানুষের আস্থা তৈরির উদ্যোগ নিতে হবে। প্রয়োজন স্বাস্থ্য বিমা চালু করা। এই বিমা থেকে যে সুফলটা পেতে পারে মানুষ, এ সম্পর্কে আসলে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। স্বাস্থ্য বিমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। বিমা দাবি নিষ্পন্ন বিষয়ক বিশেষজ্ঞ বা অ্যাকচুয়ারি তৈরি করতে উচ্চশিক্ষার জন্য সরকার শিক্ষার্থীদের বিশেষ উদ্যোগে যুক্তরাজ্যে পাঠাবে বলে জানান প্রধানমন্ত্রী। অ্যাকচুয়ারি সম্পর্কে যারা শিক্ষা গ্রহণ করবে বা ট্রেনিং নেবে, সরকার পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেব। উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে প্রেরণ করা হবে, তাদের শিক্ষার টাকাটা আমরাই দেব। এই খাতের দুর্নীতি ও প্রতারণা বন্ধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, সেটাকে আবার অন্যভাবে যেন কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বর্তমান বাস্তবতায় বিমা শিল্পকে প্রযুক্তির মাধ্যমে আরও গ্রাহক বান্ধব করে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। আজ থাকছে স্ল্যাব আর রেলিং নির্মাণ কাজের অগ্রগতির খবর। 6 মাসের মধ্যেই পদ্মা সেতুর পুরো অংশের স্ল্যাব আর রেলিং নির্মাণের কাজ শেষ করতে চায় কর্তৃপক্ষ। সে লক্ষ্যে এরই মধ্যে শেষ হয়েছে 66% কাজ। শুরু হয়েছে রেলিং বসানোর কাজও। প্রকল্প পরিচালক বলছেন, সার্বিক অগ্রগতি প্রায় 88%। সব ঠিকঠাক থাকলে 2022-এর জুনেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের পদ্মা সেতু। রাশেদ লিমনের রিপোর্ট। পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে বেশ আগে, এখন চলছে স্ল্যাব বসানোর কাজ, অর্থাৎ রাস্তা নির্মাণ। এরই মধ্যে 3.5 কিলোমিটার সম্পন্ন হয়েছে, আর এখন আমরা সেই পথ ধরেই এগিয়ে চলছি। এভাবেই সম্মিলিত স্বপ্নের দিকে এগিয়ে চলা। সূচনা বিন্দু থেকে এখন ধাপে ধাপে শেষান্তরের বেলা। মহাপরিকল্পনা যুক্ত করেছে 2 পার, এখন সম্ভাবনা বাস্তবে রূপায়ণে মসৃণ করার ক্ষণ।
এই মুহূর্তে রোড স্ল্যাব বসানোর কাজ চলছে দ্রুত গতিতে। 28টি স্প্যানে বসে গেছে স্ল্যাব, যা মোট কাজের 2/3। জাজিরা প্রান্ত থেকে যতদূর চোখ যায় পুরোটুকুই জানান দেয় খুব বেশি সময় নেই লক্ষ্যে পৌঁছতে। যদিও এখনও মাঝে মাঝে বেশ কয়েকটি স্প্যান আর মাওয়া প্রান্তের কয়েকটি স্প্যানে স্ল্যাব বসেনি। পাশাপাশি এগুচ্ছে রেলিং বসানোর কাজও। রেলিংয়ের প্রিকাস্টের কাজ 85% শেষ হলেও বসানোর কাজ কেবল শুরু হয়েছে। আমাদের এখনো অনেকগুলো কাজই চলতেছে। এখনো যে আমাদের রোডওয়ে স্ল্যাব ভেরি ইম্পর্টেন্ট একটা এটা 4টা গ্রুপে কাজ চলতেছে। রেলওয়ে স্ল্যাবের কাজ চলতেছে, রেলিং এর কাজ চলতেছে, 400 কেবি লাইনের কাজ চলতেছে, আপনার ভায়াডাক্টের কাজ চলতেছে। প্রকল্প পরিচালক জানান মূল সেতুর অগ্রগতি প্রায় 93 ভাগ। নদী শাসনের কাজও বাকি 60 ভাগের কম। ফেব্রুয়ারির শেষে সার্বিক অগ্রগতি 85.50%। ভায়াডাক, রেল স্ল্যাব আর বিদ্যুতের মূল লাইন টানা শেষে হাত পড়বে রাস্তা আর রোড লাইট নির্মাণে। একটা ইম্পারভিয়াস মেমব্রেন দিব স্ল্যাবের উপরে, তারপরে অ্যাসফল্ট কংক্রিট করব, সাইন সিগন্যাল দিব, তারপরে ওখানে ইলেকট্রিফিকেশন করব। জুন 2022 সালের মধ্যে আমরা এই প্রকল্পের কাজ শেষ করে যানবাহনের চলাচলের উপযুক্ত করে দিতে পারব। পদ্মার বুক চিরে গড়ে ওঠা এই সেতুর উপর সড়ক হবে 4 লেনের। রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। ইলিশ রক্ষায় পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ 6 অভয়াশ্রমে আজ থেকে শুরু হয়েছে 2 মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। রাত থেকেই নদীগুলোর বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছে নৌপুলিশ ও কোস্টগার্ড। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরিশালে গজারিয়া নদী থেকে 4 জেলেকে আটক করা হয়েছে। এদিকে অবরোধ চলাকালে সরকারি সহায়তার দাবি জেলেদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা কার্যকর করতে অভয়াশ্রমগুলিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নদীতে জাল ফেলা বন্ধের প্রথম দিনই আদেশ অমান্য করায় বেশ কয়েকজনকে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আটক করা হয়। এ সময় কারেন্ট জালও জব্দ হয়। র্যালি নিয়ে চাঁদপুরে 3 নদীর মোহনায় যান মৎস্য বিভাগ, জেলা প্রশাসন এবং নৌপুলিশের সদস্যরা। পরে মেঘনার বিভিন্ন অংশে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালী ও ভোলায় ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। অবরোধে 2 মাস সরকারি সহায়তার দাবি জেলেদের। 2 মাসে আমরা নদীতে মাছ ধরতে নামবো না। আমরা সম্পূর্ণ নৌকা নিয়ে তীরে বাইধে রাখছি। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় আমরা বেকারভাবে আমাদের পরিবার পরিজন নিয়ে খুবই অসহায়। ইলিশ সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইলিশ গবেষকরা। গবেষণা হিসাবে যেটি আসছে প্রায় 37,800 কোটি জাটকা ইলিশ জনতা যুক্ত হয়েছে। এদের যথাযথ সুরক্ষা দিতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া সহ ইলিশের অভয়াশ্রম এলাকায় জাল সহ যে কোনো সরঞ্জাম দিয়ে জাটকা এবং সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি মাছ ক্রয়, বিক্রয়, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে চাঁদপুরের মেঘনা নদীর হরিণাঘাট এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমদ। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ফারুক, আজ প্রথম দিনের সেই মধ্যরাত থেকে যে এই পর্যন্ত যে অভিযান, সেই অভিযানের ভোর থেকে আমি এই পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ডের চাঁদপুর যে স্টেশন আছে সেই স্টেশনের কমান্ডিং অফিসারের সাথে আমি যোগ দিয়েছি এবং তার সঙ্গে বিশাল একটা বহর আছে, প্রায় 15টি স্পিডবোট এবং মেটাল শার্ক এবং তেঁতুলিয়া নামে 2টি পেট্রোল বোট যেগুলো এখানে অভিযানে অংশ নিয়েছে। তারা অভিযানে অংশ নিয়ে চাঁদপুর উত্তরে সাতকাল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 70 মিটার নদী এলাকা চষে বেরিয়েছে। এই বেড়ানোর মধ্য দিয়ে আমি যেটা লক্ষ্য করেছি যে নদীটা পুরোই ফাঁকা, কোনো জেলে নৌকা নদীর আশপাশে আমাদের চোখে পড়েনি। কোস্টগার্ড আমাকে জানিয়েছে যে আসলে তাদের এই কোস্টগার্ডের অভিযানের সঙ্গে জেলা মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থাগুলো তাদেরকে সহযোগিতা করছে। এর মধ্যে তারা পৃথক 3টি অভিযানে প্রায় 60,000 মিটার জাল জব্দ করতে পেরেছে। এর মধ্যে 55,000 মিটার কারেন্ট জাল আর বাকি 5,000 মিটার মশারি জাল, যেটা মতলব উত্তরে মোহনপুর থেকে তারা জব্দ করতে সক্ষম হয়েছে। আমরা এই যে হরিণাঘাট এলাকায় আছি, আসলে আবার হরিণাঘাট, বহরা, তার আশেপাশে যে আখনের হাট এবং যে জেলেপল্লীগুলো আছে, আসলে সেখানে এখন শুনশান নীরবতা আমি দেখতে পেয়েছি। কারণ এই জেলেপল্লীগুলো খুব সরব হয়ে উঠে যখন এই মাছ শিকারের একটা মৌসুম শুরু হয়, অর্থাৎ এই অন্যান্য সময় যখন মাছ ধরার একটা উৎসব চলে তখন এখানে খুব একটা জমজমাট পরিবেশ থাকে। আজকের এই যে জাটকা সংরক্ষণের প্রথম দিনে আমি সেই জেলেপল্লীর আশপাশে ঘুরেও দেখেছি যে সেখানে একটা শুনশান নীরবতা। অন্য সময় যখন মাছ ধরার একটা উৎসব চলে তখন এখানে খুব একটা জমজমাট পরিবেশ থাকে। আজকের এই যে জাটকা সংরক্ষণের প্রথম দিনে আমি সেই জেলেপল্লীর আশপাশে
অভিযানটি আগামী 30 এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের মা ইলিশ জাটকা সংরক্ষণের সবশেষ তথ্য। জুবাইর, চাঁদপুর থেকে মা ইলিশ ধরার বিরুদ্ধে অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। চট্টগ্রাম নগরীতে সকাল থেকে রাত পর্যন্ত মশার উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় মশার উৎপাত বেড়েছে বলে দাবি সিটি কর্পোরেশন কর্মকর্তাদের। অন্যদিকে মশক নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মেয়র। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আদিত্য দাস নগরীর একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত। বিদ্যালয় বন্ধ থাকলেও শেষ করতে হবে পড়াশোনা, কিন্তু নির্বিঘ্নে টেবিলে বসে পড়ার কোনো উপায় নেই। সকাল থেকে রাত পর্যন্ত মশার তীব্র উৎপাতে মশারির ভিতরে বসেই পড়তে হচ্ছে তাকে। বাচ্চারা পড়তে পারতেছে না, আমরা বসে যে একটি টেলিভিশন দেখবো তাও পাচ্ছি না, এত মশার কারণে আমরা পড়া শেষ করতে পারি না। মশারিটাকে পড়তে হয় আমাদেরকে। মশার উৎপাতে নগরীর 41টি ওয়ার্ডেই অতিষ্ঠ নগরবাসী। নগরীর আনাচে কানাচে মশার প্রজননস্থল, বিভিন্ন নালা নর্দমায় ও জমে থাকা পানিতে চসিকের মশক নিধন কোনো কার্যক্রম নেই বললেই চলে। কয়েল কিংবা আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করেও মশার কামড় থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সাইডে নোংরা পানিগুলো যায়, এই থেকে এখন আকার বেশি। সিটি কর্পোরেশনের কোনো ওষুধপত্র দিতেছে না। বর্তমান মেয়রের কাছে আমার অনুরোধ রইল, যদি মশার দাবায় যদি এখানে মারে তাহলে আমাদের একটু ভালো হবে আর কি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা প্রকল্পের কারণে বিভিন্ন জায়গায় বাঁধ দেওয়ায় পানি জমে থাকে। এতে মশার উৎপাত বাড়ছে বলে দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তার। আমরা ওষুধ দিয়েও মশা দমন করাটা বা মোটামুটি একটু নিয়ন্ত্রণ করতেছি, কিন্তু পুরাটা প্রতি বছর নিয়ে দমন কম হচ্ছে। এদিকে মশা নিধনে যে ওষুধ ছিটানো হয় তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুললেন খোদ সিটি কর্পোরেশন মেয়র। ফগার মেশিন দিয়ে ওষুধ এগুলো ছিটানো হচ্ছে, কিন্তু তবু মশার কমানো যাচ্ছে। যে ওষুধগুলো আছে আসলে এগুলোর কার্যকারিতা নিয়েও আমিও সন্দিহান। গত 15 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল করিম চৌধুরী। সে সময় অগ্রাধিকার ভিত্তিতে মশক নিধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। প্রতি 5 বছর পর পর মেয়র আসে, মেয়র যায়, কিন্তু নগরবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি নগরবাসীকে মশার হাত থেকে মুক্তি দিতে পারবেন নাকি অন্যান্যদের মতো ব্যর্থ হবেন, সেটি এখন বড় প্রশ্ন। নগরীর চাকতাই এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। করোনার মধ্যেই পোশাক রফতানি আয়ে ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। তবে ঘুরে দাঁড়ানোর পর টিকে থাকাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ বলছে বাজার দখলের কৌশলে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভিয়েতনাম। একদিকে ব্রেক্সিট, অন্যদিকে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ। এসব বিষয় মাথায় রেখেই ইউরোপীয় ইউনিয়নের বাজার দখলে রাখতে বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার তাণ্ডবে মন্দা মোকাবিলাতেই গত বছর পার করেছে বিশ্ব অর্থনীতি। টিকে থাকার এই লড়াইয়ের মধ্যেই রপ্তানি আয়ে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশের পোশাক খাত। জাতিসংঘ ও বিশ্ব বাণিজ্য সংস্থার অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আইটিসি বলছে 2020 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর এই 12 মাসে ভিয়েতনামের চেয়ে $2 বিলিয়ন বেশি আয় করেছে বাংলাদেশের পোশাক শিল্প। অথচ গত বছরের মে পর্যন্ত এক বছরে পোশাক রপ্তানিতে $2.5 বিলিয়ন এগিয়ে ছিল ভিয়েতনাম। এখাতের ব্যবসায়ীরা বলছেন করোনাকালে সরকারের দেয়া বিশেষ আর্থিক সহযোগিতা বড় ভূমিকা রেখেছে ঘুরে দাঁড়াতে। এখানে সরকারের যে প্রণোদনাটা দিয়েছিল সেটা কিন্তু এই শিল্পকে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা করেছে অনেক বেশিভাবে। কিন্তু এখন আবার সেকেন্ড ওয়েভের কারণে আগামীতে যদি টিকে থাকতে হয় আরও কিন্তু আমাদের সহযোগিতার প্রয়োজন। উদ্যোক্তারা বলছেন 4 দশকের বেশি সময় উৎপাদন সক্ষমতায় ভিয়েতনামের চেয়ে এগিয়ে থাকলেও দেশটির দ্বিপাক্ষিক বাণিজ্যিক কৌশলের কাছে বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব লিমিটেড। তো ভিয়েতনামের আরেকটা বড় অ্যাডভান্টেজ আছে, সেটা হলো যে অনেকগুলো দেশের সাথে তারা এফটিএ সই করেছে, যেটা আমরা করতে পারিনি। ভ্যালু এডিশনেও তাদের থেকে পিছিয়ে আছে। ইজ অফ ডুইং বিজনেসেও কিন্তু ভিয়েতনাম এগিয়ে আছে। পরিসংখ্যান বলছে ইউরোপের বাজারে ভিয়েতনামের পোশাক যায় $4 বিলিয়ন, সেখানে বাংলাদেশি পোশাক যায় এর 5 গুণ। তাই এই বাজার সুরক্ষায় বিশেষ নজর রাখা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের এখনই ভাবতে হবে যে ইউরোপের বাজারে যখন জিএসপি সুবিধা থাকবে না, তখন আমরা নিজেদেরকে কি করে টিকিয়ে রাখবো। বাণিজ্য নেগোসিয়েশনের জন্য যে এক্সপার্টিস, স্কিল গড়ে তোলা দরকার। প্রচলিত বাজারের বাইরে রাশিয়া, জাপান, আফ্রিকার মতো নতুন বাজারে রপ্তানি বাড়াতে শুল্ক সুবিধা আদায়ে সরকারকে আরও তৎপর হওয়ার তাগিদ খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে মুকুলে মুকুলে ছেয়ে গেছে সব আমের বাগান। মুকুলের মান বাড়াতে ও টেকাতে যত্নে ব্যস্ত বাগানীরা। অনুকূল আবহাওয়া ও পোকার আক্রমণ কম থাকায় এবছর আমের বাম্পার ফলন হতে পারে বলে জানান
ফল গবেষকরা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। ঋতুরাজ বসন্তের সবুজ সতেজ প্রকৃতিতে গাছে গাছে আমের মুকুল। সুসজ্জিত মুকুল বাড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আম ফুলের মিষ্টি মৌ মৌ গন্ধে ভাসছে চারপাশ। ফল গবেষণা কেন্দ্রের তথ্য বলছে, এবছর মুকুলের অঙ্কুরকাল পেয়েছে অনুকূল আবহাওয়া, নেই পোকার আক্রমণও। ফলে জেলার 17,000 হেক্টর বাগান জুড়ে ল্যাংড়া, গোপালভোগ, ফজলি, হিমসাগর, মোহনভোগ ও আমরুপালি সহ গাছে এসেছে প্রায় 250 জাতের আমের মুকুল। তার পরিচর্যায় কীটনাশক ছিটিয়ে বাগান যত্নে মনোযোগী বাগান মালিকরা। বৃষ্টির পরিচালনা করছে, মুকুল যেন ভালো থাকে, আমদিন ভালো টিকে, এই জন্য কয়েকদিন পর আবার কিছু পাউডার মারতে হবে। এটা যদি এই সময়টা স্প্রেটা যদি না দেওয়া হয়, এটা আসলে আবশ্যিক, যদি না দেওয়া হয় তাহলে সাধারণত মুকুলগুলো নষ্ট হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে করোনার সংকটকাল কেটে ওঠা ও প্রাকৃতিক বৈরিতার মুখোমুখি না হওয়ায় এবার আমের দাম ও উৎপাদন নিয়ে আশাবাদী বাগান মালিক ও ব্যবসায়ীরা। এই বছর আমাদের যত্ন ভালো হলে আমের উৎপাদন বেশি হবে আর কি। এভাবে যদি আবহাওয়া থাকে তাহলে আমাদের মুকুলটা ভালোভাবে থাকবে। রমজানের পরে আমটা পাচ্ছি, এই জন্য মনে হচ্ছে এবার আমরা লাভবান হব ইনশাল্লাহ। তবে ফল গবেষকরা পরের ধাপগুলোতেও সঠিক যত্নের পরামর্শ দিচ্ছেন। বাম্পার ফলনের প্রত্যাশী আমরা, কারণ প্রায় প্রতিটি গাছেই কিন্তু মুকুল দেখা যাচ্ছে। হপার পোকা এবং অ্যানথ্রাকনোজ রোগ, এই দুটি কিন্তু প্রত্যেক বছরই হয়। দুটি স্প্রে যদি কৃষক ভাইরা ঠিকমতো দিতে পারেন, অন্যান্য রোগ বা পোকার হাত থেকে আম রক্ষা পাবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।